বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ইচ্ছা পূরণ। তাহলে শুরু করছি আজকের গল্প। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না। সেই জন্য সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় একটা শান্ত ছিলেন না। ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অতিষ্ঠ করিয়া বেড়াইত। সেই জন্য বাপ মাঝে মাঝে তাহার পিছু ছুটিতেন, কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়াইতে পারিত। কাজেই কিল চর চাপড় সকল সময়েই ঠিক জায়গায় গিয়া পড়িত না। কিন্তু সুশীলচন্দ্র দৈবাত যেদিন ধরা পড়িতেন, সেদিন তাহার আর রক্ষা থাকিত না। আজ শনিবারের দিনে 2টোর সময় স্কুল ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। তাহার অনেকগুলো কারণ অবশ্য ছিল। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহাতে আবার ও পাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইবে। সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে। সুশীলের ইচ্ছা সেইখানেই আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন, কিরে, বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুল যাবি নে? সুশীল বলিল, আমার পেট কামড়াচ্ছে, আজ স্কুল যেতে পারবো না। সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন। মনে মনে বলিলেন, রসো রসো, তোমাকে তো জব্দ করতেই হবে। এই বলিয়া কহিলেন, ও, পেট কামড়াচ্ছে? তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই, বুঝলি। আজকে বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব। তোর জন্য আজ লজুন চুষ এনেছিলাম, সেও আর খেয়ে কাজ নেই, বুঝলি। তুই এখন চুপচাপ শুয়ে পড়ে থাক, আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি তোর জন্য। এই বলিয়াই তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব তেতো একটা পাচন তৈরি করিয়া আনিতে গেলেন। সুশীল তো পড়িল মহা ফাঁপড়ে। লজুন চুষ সে যেমন ভালোবাসিত, পাচন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইত। ওদিকে আবার বসেদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট করিতেছে। তাহাও বুঝি বন্ধ হইল। সুবলবাবু যখন খুব বড় এক বাটি পাঁচন লইয়া ঘরে ঢুকিলেন, সুশীল বিছানা হইতে ধরফর করিয়া উঠিয়া বলিল, আমার আমার পেট কামড়ানো সেরে গেছে একেবারে, আমি স্কুল যাব বাবা। বাবা বলিলেন, না না, আজ স্কুল গিয়ে কাজ নেই, তুই পাচন খেয়ে এখানে চুপচাপ শুয়ে থাক। এই বলিয়া তাহাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন। সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল, আহা, যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ রাখতে পারবে না। তাহার বাপ সুবলবাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই আমার আর ভালো রকম পড়াশুনো কিছু হলো না। আহা, আবার যদি সেই ছেলেবেলাটা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশুনো আর পড়াশুনো করে সময় কাটিয়ে দিই। ইচ্ছাপূরণ ঠাকুর সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিলেন। তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন, আচ্ছা, ভালো,
কিছুদিন তাহলে এদের ইচ্ছা পূরণ করিয়েই দেখা যাক। এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন, তোমার ইচ্ছা পূরণ হবে, কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। ছেলেকে গিয়া বলিলেন, কাল থেকে তুমি তোমার বাপের বয়সী হবে। শুনিয়া দুইজনে ভারী খুশি হইয়া উঠিলেন। বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ভালো ঘুমাইতে পারিতেন না, ভোরের দিকটায় ঘুমাইতেন। কিন্তু আজ তাহার কি যে হইল, হঠাৎ খুব ভোরে উঠিয়া এক লাফ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন। দেখিলেন খুব ছোট হইয়া গিয়াছেন। পড়া দাঁতগুলি সব আবার নতুন করিয়া গজাইয়াছে। মুখের দাড়ি গোঁফ সমস্ত কোথায় যেন বিলুপ্ত হইয়া গিয়াছে, তাহার চিহ্নটুকুও নাই। রাত্রে যে ধুতি এবং জামা পরিয়া শুইয়াছিলেন, সকালবেলা তাহা এত ঢিলা হইয়া গিয়াছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে। জামার গলা বুক পর্যন্ত নামিয়াছে। ধুতির কোচাটা এত লুটাইতেছে যে পা ফেলিয়া চলাই দায় হইয়া পড়িয়াছে। আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরবেলা উঠিয়া চারিদিকে দৌরাত্ম্য করিয়া বেড়ান, কিন্তু তাহার ঘুম আজ আর ভাঙে না। তখন তাহার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে সে জাগিয়া উঠিল। সে দেখিল কাপড় চোপড়গুলি এমনই আটিয়া গিয়াছে যেন ছিঁড়িয়া ফাটিয়া কুটি কুটি হইবার জো হইয়াছে। শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে, কাঁচা পাকা গোফে দাড়িতে অর্ধেক মুখ দেখাই যায় না। মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়া দেখে সামনে চুল নাই, পরিষ্কার টাক চকচক করিতেছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই চায় না। অনেকবার তুড়ি দিয়া উচ্চস্বরে হাই তুলিল, অনেকবার এপাশ ওপাশ করিল। শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। ধুর বাবা, ভালো লাগে না। দুজনের মনের ইচ্ছা পূর্ণ হইল বটে, কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল। আগেই বলিয়াছি, সুশীলচন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবার মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া, জলে ঝাঁপ দিয়া, কাঁচা আম খাইয়া, পাখির মতো বাচ্চা পাড়িয়া দেশময় ঘুরিয়া বেড়াইবে। যখন ইচ্ছে ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে, কেহই বারণ করিবার থাকিবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না। পানা পুকুরটা দেখিয়া তাহার মনে হইল, বাপরে, এতে ঝাঁপ দিলে যে কাঁপুনি দিয়ে জ্বর আসবে। চুপচাপ করিয়া দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল। একবার মনে হইল, খেলাধুলো একেবারেই ছেড়ে দেওয়াটা ভালো হবে না, একবার চেষ্টা করেই দেখা যাক। এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতে উঠিবার অনেক চেষ্টা করিল। কাল যে গাছটায় কাঠবিড়ালির মতো তত্তর করিয়া চড়িতে পারিত, আজ বুড়ো শরীর লইয়া সেই গাছে উঠিতে কিছুতেই পারিল না। নিচেকার একটা কচি ডাল ধরিবা মাত্রই তাহার শরীরের ভারে ভাঙিয়া গেল এবং বুড়া সুশীল থপ করিয়া মাটিতে পড়িয়া গেল। কাছে রাস্তা দিয়া লোক চলিতেছিল, তাহারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে দেখিয়া হাসিতে হাসিতে অস্থির হইয়া উঠিল। সুশীলচন্দ্র লজ্জায় মাথা নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল। চাকরকে বলিল, ওরে, বাজার থেকে 1 টাকার লজেন জুস কিনে আনতো।
লজেঞ্জুসের প্রতি সুশীলের বড়ই লোভ ছিল। স্কুলের ধারের দোকানে সে রোজ নানা রঙের লজেঞ্জুস সাজানো দেখিত। 2-4 পয়সা যাহা পাইত তাহাতেই লজেঞ্জুস কিনিয়া খাইত। মনে করিত যখন বাবার মতো টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া লজেঞ্জুস কিনিয়া খাইবে। আজ চাকর 1 টাকার 1 রাস লজেঞ্জুস কিনিয়া আনিয়া দিল। তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে চালান করিয়া দিয়া চুষিতে লাগিল। কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজেঞ্জুস কিছুতেই ভালো লাগিল না। একবার ভাবিল, এগুলো আমার ছেলে মানুষ বাবাকেই খেতে দেওয়া যাক। আবার তখনই মনে হইল, না থাক, কাজ নেই, এত লজেঞ্জুস খেলে আবার অসুখ করবে। কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছে, আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া পালাইয়া গেল। সুশীল ভাবিয়াছিল বাপের মতো স্বাধীন হইলে তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবলই ডু ডু শব্দে কপাটি খেলিতে পারিবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল। ভাবিল, উফ বাবা, চুপচাপ করে বসে আছি, এখনই বুঝি ছেলেগুলো গোলমাল বাঁধিয়ে দেবে। আগেই বলিয়াছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করে কত সময় নষ্ট করেছি। ছেলের বয়স ফিরে পেলে সমস্ত দিন শান্ত শিষ্ট হয়ে ঘরে দরজা বন্ধ করে দিয়ে কেবলই বইয়ের পড়া মুখস্থ করব। এমনকি সন্ধ্যার সময় ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করে প্রদীপটা জ্বেলে রাত্রি 10টা-11টা পর্যন্ত পড়া তৈরি করব। কিন্তু ছেলের বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখী হইতে চাহেন না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত, বাবা স্কুলে যাবে না? সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন, আজ আমার পেট কামড়াচ্ছে, স্কুল যেতে পারবো না। সুশীল রাগ করিয়া বলিত, পারবে না বই কি, স্কুল যাওয়ার সময় হলে আমারও অমন ঢের পেট কামড়েছে, আমি সব জানি। বাস্তবিকই সুশীল এত রকম উপায়ে স্কুল পলাইত, এবং সে এত অল্প কদিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপেরও কম্য নহে। সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল। স্কুলের ছুটির পরে সুবল বাড়ি আসিয়া খুব একচোট ছুটাছুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন। কিন্তু ঠিক সেই সময়টিতেই বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়া একখানা কৃত্তিবাসের রামায়ণ লইয়া সুর করিয়া করিয়া পড়িত। সুবলের ছুটাছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত হইত। তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া সম্মুখে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আঁক কষিতে দিত। আঁকগুলো এমনই বড় বড় বাছিয়া দিত যে তাহার একটি কষিতেই তাহার বাপের 1 ঘণ্টা চলিয়া যাইত। সন্ধ্যাবেলায় বুড়া সুশীলের ঘরে অনেক বুড়া মিলিয়া দাবা খেলিত। সে সময়টায় সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাহাকে পড়াইত। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াক্কর ছিল, কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না, একটু বেশি খাইলে অম্বল হইত। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেই জন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমনই ক্ষুধা হইয়াছে যে নুড়িও হজম করিয়া ফেলিতে পারে।
সুশীল তাহাকে যত অল্প খাইতে দিত, পেটের জ্বালায় তিনি অস্থির হইয়া বেড়াইতেন। শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হাড় বাহির হইয়া পড়িল। সুশীল ভাবিল, শক্ত ব্যামো হইয়াছে, তাই কেবলই ঔষধ গিলাইতে লাগিল। বুড়া সুশীলেরও বড় গোল বাঁধিল। সে তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহা করে তাহা আর সহ্য হয় না। পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রাগানের খবর পাইলেই বাড়ি হইতে পলাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত। আজিকার বুড়া সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া, কাশি হইয়া, গায়ে মাথায় ব্যথা হইয়া 3 হপ্তাহ শয্যাগত হইয়া রহিলেন। চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে। আজও তাহাই করিতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল। তাহার চিকিৎসা করিতে 6 মাস গেল। তাহার পর হইতেই 2 দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবলকে কিছুতেই স্নান করিতে দিত না। পূর্বাকার অভ্যাস মতো সে তক্তপোষ হইয়া লাফ দিয়া নামিতে যায়, আর হাড়গুলো টনটন ঝনঝন করিয়া ওঠে। মুখের মধ্যে আস্ত পান পুড়িয়াই হঠাৎ দেখে দাঁত নাই, পান চিবানো অসাধ্য। ভুলিয়া চিরুনি বুরুষ লইয়া মাথা আঁচড়াইতে গিয়া দেখে প্রায় সকল মাথাতেই টাক। একদিন হঠাৎ ভুলিয়া যাইত যে সে তাহার বাপের বয়সী বুড়া হইয়াছে এবং ভুলিয়া পূর্বের অভ্যাস মতো দুষ্টুমি করিয়া পাড়ার বুড়ি আন্দিপিসের জলের কলসে হঠাৎ ঠন করিয়া ঢিল ছুড়িয়া মারিত। বুড়া মানুষের এই ছেলে মানুষের দুষ্টুমি দেখিয়া লোকে তাহাকে মারিবার জন্য তাড়াইয়া বেড়াইত। সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না। সুবলচন্দ্র একদিন হঠাৎ দৈবাত ভুলিয়া যাইত যে আজকাল সে ছেলে মানুষ হইয়াছে। আপনাকে পূর্বেকার মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়া মানুষেরা তাসপাশা খেলিতেছে সেইখানে গিয়া সে বসিত এবং বুড়ার মতো কথা বলিত। শুনিয়া সকলেই তাকে, আই যা তো, যা যা খেলা করবে, যা, জ্যাঠামি করতে হবে না এখানে, যা বলছি বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত। হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিত, দাও তো, তামাকটা দাও তো, একটু খেয়ে নি। শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করাইয়া দিত। নাপিতকে গিয়া বলিত, ওরে বেজা, কদিন আমাকে কামাতে আসিসনি কেন? নাপিত ভাবিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে। সে উত্তর দিত, আর 10 বছর বাদে আসবো এখন। আবার একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত। সুশীল ভারী রাগ করিয়া বলিত, পড়াশুনো করে তোমার এই বুদ্ধি হচ্ছে? হ্যাঁ, একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষ বাপের গায়ে হাত তোলো? অমনি চারিদিক হইতে লোকজন ছুটিয়া আসিয়া কেহ কিল, কেহ চর, কেহ গালি দিতে আরম্ভ করিত। তখন সুবল এক মনে প্রার্থনা করিতে লাগিল, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই, তাহলেই বেঁচে যাই। সুশীলও প্রতিদিন জোড়হাত করিয়া বলিত, হে দেবতা, বাপের মতো আমাকে ছোট করে দাও, মনের সুখে খেলা করে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করেছে তাকে আমি আর সামলাতে পারছি না। সর্বদাই আমি ভেবে ভেবে অস্থির হয়ে গেলাম। তখন ইচ্ছে পূরণ ঠাকুরন আসিয়া বলিলেন, কেমন, তোমাদের শখ মিটেছে তো? তাহারা দুজনেই গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন, ঠাকুরন, মিটে গেছে, এখন আমরা যা ছিলাম আমাদেরকে তাই করে দাও।
ইচ্ছা ঠাকরুন বলিলেন, আচ্ছা, কাল সকালে উঠে তাই হবে। পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়া হইল এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন। দুজনেরই মনে হইল যেন স্বপ্ন হইতে জাগিয়াছি। সুবল গলা ভারী করিয়া বলিলেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, বাবা, আমার বইটা না হারিয়ে গেছে। তো বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই গল্পে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি কমেন্ট করে জানান তাহলে অত্যন্ত খুশি হব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।